আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন সার্ভিয়ার কলোরেক্টাল কেয়ার পাওয়ার্ড বাই ডেফলন 1000 আপনাদের সাথে আছে আমি ডক্টর রুম্পা রহমান। দর্শক বর্তমানে আমরা করোনার মতো এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করে যাচ্ছি, তাই বলে অন্যান্য রোগগুলো যে থেমে আছে তা কিন্তু নয়। হ্যাঁ দর্শক, আজকে আমরা এরকম একটি রোগ নিয়ে কথা বলবো। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় হলো পায়ুপথের ফিস্টুলা ও অন্যান্য রোগ, এর কারণ, চিকিৎসা এবং প্রতিকার। এবং এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট কলোরেক্টাল সার্জন ডক্টর মোহাম্মদ নাজমুল হক মাসুম, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন দর্শক পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আপনার এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক আপনাদের যে কোনো মতামত বা প্রশ্নের জন্য আমাদের লাইভটিতে আপনারা সরাসরি কমেন্ট করতে পারেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজটি আছে সেটাতে লাইক এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের রাজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া আপনারা ভিজিট করতে পারেন www.rajtvbd.com। এছাড়া দর্শক আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের রাজ টিভি অ্যাপসটিকে নামিয়ে নিয়ে কিন্তু সবসময় আমাদের সাথে থাকতে পারেন। চলুন দর্শক আমরা চলে যাই আমাদের আজকের মূল আলোচনায়। স্যার আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় যেটি হলো সেটি হচ্ছে পায়ুপথের স্যার বিভিন্ন রোগ এবং ফিস্টুলা। তো স্যার আমি শুরুতে একটু ফিস্টুলা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে পায়ুপথের ফিস্টুলা রোগটি আসলে কি এবং এটি আসলে কি কারণে হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। ফিস্টুলা হচ্ছে পায়ুপথে বিভিন্ন রকম রোগ হয়, তার মধ্যে একটা রোগ। যেমন ফিস্টুলা যদি কারো হয় তাহলে দেখা যায় পায়ুপথের পাশে ছোট একটা ছিদ্র হয়, সেই ছিদ্র দিয়ে অনেক সময় পাকে গলে পুঁজের মতো বের হয়। অনেক সময় আমাদের রোগীরা বলে থাকেন মলদ্বারের পাশে ছোট্ট একটা ছিদ্র বা বিচির মতো কিছু একটা হয়েছে, এটা চুলকায় এবং কষের মতো বের হয়। আর এরকম সমস্যা নিয়েই সাধারণত ফিস্টুলা রোগীরা আমাদের কাছে উপস্থাপন করে। তারপর হচ্ছে ফিস্টুলাটা কেন হয়। ফিস্টুলা যে কারণে হচ্ছে তার 90% কারণ হচ্ছে অ্যানাল গ্ল্যান্ডের ইনফেকশন, এবং 10% ক্ষেত্রে যেমন ফুসফুসে অসুখ হয়, যেমন যক্ষা হয়, ঠিক তদ্রূপ পায়ুপথেও যক্ষা হতে পারে বা টিউবারকুলোসিস হতে পারে, তার জন্য হতে পারে, ক্রনস ডিজিজের জন্য হতে পারে, কিংবা পায়ুপথে ক্যান্সার হলেও ফিস্টুলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অনেক ক্ষেত্রে যে ইতিহাসটা নিয়ে আসে আমাদের রোগীরা বলে থাকে পায়ুপথের পাশে বা পায়ুপথ হঠাৎ করে ফুলে গিয়েছিল, তখন এখানে একটা ফোড়ার মতো হয়েছিল, ফোড়াটা যখন ফেটে গেল তারপর থেকে মাঝে মধ্যে এরকম পাকে গলে পুঁজের মতো বের হয়। কিংবা অ্যাবসেস যদি কখনো অপারেশন করানো হয় তার থেকেও কিন্তু ফিস্টুলা হতে পারে। স্যার ফিস্টুলার আসলে কি কি ধরন আছে বা কি কি টাইপের হয়ে থাকে সেটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ফিস্টুলা বিভিন্ন টাইপের হতে পারে। এখন কখনো যদি যে এক্সটার্নাল ওপেনিংটা থাকে সেটা পায়ুপথের খুব কাছাকাছি থাকে এবং ইন্টারনাল ওপেনিংটাও পায়ুপথের মধ্যেই থাকে। আমরা জানি অ্যানাল ক্যানালটা বা পায়ুপথটা একটা জটিল ভাবে একটা তৈরি, এটা চতুর্দিকে ব্যান্ডের মতো একটা জিনিস থাকে, যেটাকে আমরা বলি ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার, যার কাজ হচ্ছে আমাদের পায়খানাটা ধরে রাখতে সাহায্য করে। কারো যদি এই ইন্টারনাল স্ফিংটার অথবা এক্সটার্নাল স্ফিংটার অপারেশনের জন্য বা ফিস্টুলার জন্য ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে তার যে সমস্যাটা হয় দেখা যায় পায়খানা ধরে রাখতে পারে না। এখন এই স্ফিংটার যেহেতু রয়েছে, এটার উপর ভিত্তি করে আমরা অ্যানাল ফিস্টুলাকে বিভিন্ন ভাবে ভাগ করে থাকি। যেমন সিম্পল অ্যানাল ফিস্টুলা, ইন্টারস্ফিংটারিক অ্যানাল ফিস্টুলা, ট্রান্সস্ফিংটারিক ফিস্টুলা, কিংবা কমপ্লেক্স ফিস্টুলিন এন। এখন আমাদের রোগীদের জন্য আমি আর একটু সহজভাবে যদি বলি, কতগুলি ফিস্টুলা হচ্ছে সহজ ফিস্টুলা, কতগুলি হচ্ছে জটিল ফিস্টুলা। সহজ ফিস্টুলা আমরা তাদেরকেই বলি যেটা অপারেশন করলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং তার পায়খানা ধরে রাখতে তেমন কোনো সমস্যা করবে না। এটা যাদের
মানে খুব স্বল্প সময়ের ইতিহাস থাকে এবং যে ছিদ্রটা সেটা পায়ুপথের খুব কাছাকাছি থাকে, বলা হয় 3 সেন্টিমিটারের মধ্যে যদি থাকে, এবং সেই যে নালীটা হচ্ছে সেই নালীটা যেন ইন্টারনাল স্ফিংটার অথবা এক্সটার্নাল স্ফিংটারকে যদি ইনভলভ না করে, সেই ক্ষেত্রে সহজ ফিস্টুলা। আবার জটিল ফিস্টুলা যেটা, সেই ক্ষেত্রে দেখা যায় একটা নালীর জায়গায় দেখা যায় অনেকগুলি নালী থাকতে পারে। এবং জটিল ফিস্টুলা বলা হয় যেমন আমাদের মহিলাদের ক্ষেত্রে যদি এক্সটার্নাল ওপেনিংটা দেখা যায় মাসিকের রাস্তার কাছাকাছি থাকে, কারো যদি দেখা যায় 2-3টা ছিদ্র থাকে যেটার নাকি সংযোগ থাকে পায়খানার রাস্তা পর্যন্ত, সেটাকে আমরা জটিল ফিস্টুলা বলে থাকি। কারো যদি দেখা যায় অপারেশন করা হয়েছে, আবার কিছুদিন পরে এই ফিস্টুলাটা হয়েছে, সেটাকেও বলা হয় জটিল ফিস্টুলা। কখনো যদি দেখা যায় ভিতরে যে ছিদ্রটা, যে সংযোগ পথ, সেটা এক্সটার্নাল স্ফিংটার কিংবা পায়ুপথে বিভিন্ন রকম মাসেল থাকে, সেটার উপর দিক দিয়ে পায়খানা রাস্তায় বা রেকটামে ওপেন হয়, সেটাকেও আমরা বলে থাকি একরকম জটিল ফিস্টুলা। আমাদের সাধারণ রোগীরা তো এত কিছু বুঝবেন না, তাদের ক্ষেত্রে বুঝার হচ্ছে পায়ুপথে যদি কোনো ছিদ্র থাকে, সেটা যদি না শুকায়, প্রতিনিয়ত পাকে গলে পুঁজের মতো বের হয়, দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তারপরও কোনো কাজ হচ্ছে না, সেটি হচ্ছে ফিস্টুলা। যখন চিকিৎসকের কাছে আসবেন, আমরা আপনার ইতিহাস শুনব এবং পায়খানা রাস্তাটা পরীক্ষা করে দেখব। যেমন আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, যেটা নাকি হাতে গ্লাভস পরে আমরা করে থাকি, তার মাধ্যমে আমরা আপনার যে ছিদ্রটা সেটা দেখে থাকি পায়ুপথ থেকে কতদূর দূরে অবস্থিত এবং ভিতরের দিকে কোনো আরো ছিদ্র আছে কিনা, কিংবা কোনো বাড়তি মাংসপেশির মতো যেটাকে আমরা পেপিলা বলে থাকি সেটা আছে কিনা, এবং আপনার নালীটা পালপেট করার চেষ্টা করি। এভাবে আমরা বুঝতে পারি। এটা ছাড়াও আমরা এই ফিস্টুলাটা কেন হচ্ছে, এর সাথে আপনার কোনো রোগের সম্পর্ক আছে কিনা, তার জন্য আমরা প্রোক্টোস্কোপি কিংবা সিগমোইডোস্কোপি পরীক্ষা করে থাকি। কিন্তু এই ফিস্টুলা আপনার স্ফিংটার মাসেল বা আপনার পায়খানা ধরে রাখতে যে মাংসপেশিগুলি সাহায্য করে, তার সাথে কোনো সংযোগ আছে কিনা তা বোঝার জন্য আমরা ফিস্টুলোগ্রাফি বা ফিস্টুলোগ্রাম করে থাকি। আজকাল আপনার এমআরআই এর মাধ্যমে এই ফিস্টুলাটা সিম্পল মানে সহজ নাকি কঠিন সেটা পরীক্ষা করা হয়। বলা হয় এমআরআই পরীক্ষার মাধ্যমে আমরা সেটা সঠিকভাবে বুঝতে পারি, এবং অথবা আমরা এন্ডো অ্যানাল আল্ট্রাসাউন্ড করেও সেই ফিস্টুলাটার দৈর্ঘ্য কত, এটার সাথে ইন্টারনাল স্ফিংটার বা এক্সটার্নাল স্ফিংটারের কোনো সম্পর্ক আছে কিনা, এটার কোনো সাইড চ্যানেল আছে কিনা, কিংবা এর সাথে কোনো ফোড়া জাতীয় সমস্যা আছে কিনা, সবকিছুই বুঝতে পারি। এভাবে আমরা ফিস্টুলাটা নির্ণয় করে থাকি এটা কি সহজ না কঠিন, এবং এটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী চিকিৎসাটা নির্ভর করে থাকে। স্যার, যেটি আপনি আমাদেরকে সহজ করে বুঝিয়ে দিলেন যে আসলে দুটি ভাগ, একটা হচ্ছে সহজ আর একটা হচ্ছে জটিল, যে কোনো একটা হতে পারে এবং পরীক্ষা করে আপনারা সেটা নির্ণয় করেন। তো স্যার, যখন নির্ণয় করে ফেললেন এরপরে আসলে চিকিৎসাটা কিরকম হয়ে থাকে দুই ক্ষেত্রে? অনেকে ফিস্টুলাকে পাইলস বলে থাকেন। আমাদের কাছে রোগীরা যখন আসে, আমরা জিজ্ঞেস করে থাকি আপনার কি সমস্যা হচ্ছে, তখন বলে থাকে পাইলস হয়েছে। আমি বলবো পায়ুপথে বিভিন্ন রকমের রোগ হয়, সমস্ত রোগী কিন্তু পাইলস না। কারো অ্যানাল ফিশার হতে পারে, কারো পাইলস হতে পারে, কারো ফিস্টুলা হতে পারে, কারো ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার হয় পায়ুপথে, রেকটাল পলিপ হতে পারে, পেরিয়ানাল অ্যাবসেস হতে পারে, ফিস্টুলা হতে পারে। মানে পায়ুপথের অনেকগুলি রোগের মধ্যে ফিস্টুলা হচ্ছে একটা রোগ। ইতিপূর্বে এটার আমি উপসর্গগুলি বললাম, এবং কারো ফিস্টুলা হয়ে গেলে তার চিকিৎসা হচ্ছে অপারেশন।
এই ক্ষেত্রে যেহেতু একটা নালী হয় যার ছিদ্রটা বাইরের দিকে থাকে, আবার পায়খানা রাস্তার ভিতরে থাকে, এখন এই নালীটা আমাদের অপারেশনের মাধ্যমে এটাকে কিউর করতে হয়। কিন্তু অপারেশন আবার বিভিন্ন রকমের, এটা নির্ভর করে ফিস্টুলাটা কি রকম, এটা কি সহজ ফিস্টুলা না কঠিন ফিস্টুলা, এটার টাইপটা কি, তখন আমরা নির্ণয় করে থাকি কোন রোগীদের ক্ষেত্রে কোন চিকিৎসাটা দেয়া যাবে। যেমন আমরা ফিস্টুলার অপারেশন করে থাকি ফিস্টুলোটমি, আবার ফিস্টুলেকটমি করে থাকি, আবার তেমন কোনো কাটাছিড়া ছাড়া শুধু অল্প কেটে ফিস্টুলার নালীটা কেটে ফেলি, এটাকে বলা হয় লাইগেশন অফ ইন্টারস্পিন্টারিক ফিস্টুলার ট্র্যাক্ট, যেটাকে বলা হয় লিপ টেকনিক। এবং কারো যদি খুব একটা ফিস্টুলা থাকে সেই ক্ষেত্রে ফিব্রিন গ্লু ইউজ করা যায়, একটা আঠা জাতীয় পদার্থ ব্যবহার করে ফিস্টুলাটা বন্ধ করে দেয়া যায়। আমরা লেজারের মাধ্যমে অপারেশন করতে পারি, কিন্তু সেটা ডিপেন্ড করে সেটার টাইপের উপর। এবং কখনো যদি দেখা যায় ফিস্টুলার সাথে তার অ্যাবসেস বা পুঁজ জমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের ফিস্টুলোটমি করতে পারি এবং পাশাপাশি সেই পুঁজগুলি বের করার জন্য ইনসিশন ড্রেনেজ করতে হয়। কারণ যদি জটিল ফিস্টুলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা স্পিংটার মাসেলটা যেন নষ্ট না হয়, প্রাথমিক অবস্থায় ফিস্টুলা অপারেশন করার পরে একটা সুতা দিয়ে থাকি, এটাকে বলা হয় সিটন পদ্ধতিতে ফিস্টুলার অপারেশন। এটা আবার বিভিন্ন রকমের থাকে, কতগুলি আমরা লুজ সিটন দিয়ে থাকি, কতগুলি হচ্ছে টাইট সিটন দিয়ে থাকি। এটা ছাড়াও ভিডিওর মাধ্যমেও আমরা অপারেশন করতে পারি, যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্টেড অ্যানাল ফিস্টুলা ট্রিটমেন্ট। এখন ফিস্টুলার কি রকম, এটার ক্ষেত্রে কোন চিকিৎসাটা প্রযোজ্য, সেটা হচ্ছে শুধুমাত্র চিকিৎসকই বলতে পারবে। অনেক সময় আমাদের রোগীরা এসে বলে থাকেন, স্যার আমাকে লেজারের মাধ্যমে অপারেশন করে দেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মলদ্বারের প্রত্যেকটা অপারেশনই কিন্তু লেজারের মাধ্যমে করা যায় না। এটা নির্ভর করে সেটা কি রকম ডিজিজ, এটার টাইপটা কি, এটার ফলাফল কি। অনেকে বলে থাকেন কম্পিউটারের মাধ্যমে আমাকে অপারেশন করে দেন। তাদের উদ্দেশ্যে আমি বলি, কম্পিউটার হচ্ছে একটা মেশিন, এটার আমরা সাহায্য নেই। অপারেশনটা করতে হয় কিন্তু কাটাছিড়া করি। কারো ক্ষেত্রে দেখা যায় হয়তো কম কাটতে হয়, কারো ক্ষেত্রে বেশি কাটতে হয়। কখনো আমরা বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি, কিন্তু সেটার সিদ্ধান্তটা যদি আপনাদের কাছ থেকে আসে তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা হবে না। এটা নির্ভর করবে চিকিৎসকের অভিজ্ঞতার উপর, আপনার রোগের ধরনের উপর, আপনার কি রকম চিকিৎসা লাগবে। যেমন অনেক ক্ষেত্রে আমাদের অপারেশনও লাগে না, যেমন অ্যানাল ফিশার বা পাইলস যদি কারো হয়ে থাকে, আমরা দেখা যায় শতকরা 90% ক্ষেত্রেই বিভিন্ন রকম ঔষধপত্র দিয়ে কিংবা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন করে এটা থেকে সম্পূর্ণরূপে ভালো থাকা যায়। যদি কারো ক্ষেত্রে জটিলতা হয় সেই ক্ষেত্রে হয়তো অপারেশন লাগে, কিন্তু ফিস্টুলার চিকিৎসাটা হচ্ছে কিন্তু অপারেশন। এটা যদি কারো একবার হয়ে যায় তার ঔষধে যাবে না, এবং সে অপারেশনটা কি রকম অপারেশন করবে সেটা ডিপেন্ড করবে বা নির্ভর করবে আপনার ফিস্টুলাটা কি রকম। সেটা চিকিৎসক দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার সিদ্ধান্ত নেবে, এবং সেই হিসাবে আপনি যদি চিকিৎসা করেন এটা থেকে ভালো হওয়ার সম্ভাবনা প্রায় 95% বেশি। ধন্যবাদ স্যার। এক্ষেত্রে আসলে আমাদের সবারই চিকিৎসকের উপর আস্থা রাখা উচিত। তো স্যার, আপনি যেটা বললেন যে আমরা অপারেশন করব, এটা ছাড়া আসলে তেমন কোনো উপায় নেই চিকিৎসার। তো স্যার, একবার অপারেশন করার পর এই ফিস্টুলা রোগটা কি বারবার হওয়ার কোনো চান্স থাকে? ধন্যবাদ আপনাকে। অনেকে মনে করে থাকেন ফিস্টুলা চিকিৎসা করলে ভালো হয় না, এটা বারে বারে হয়। আমি বলবো কথাটা সম্পূর্ণরূপে অমূলক। আমি যদি ফিস্টুলার ধরনটা নির্ধারণ করি, এটা কি রকম, এটা কি সহজ ফিস্টুলা না জটিল ফিস্টুলা, এবং এটা কোন টাইপের ফিস্টুলা,
এটা কি ইন্টারস্পিংটারিক ফিস্টুলা, ট্রান্সপিংটারিক ফিস্টুলা, এটার সাথে কি কোনো স্পিংটার মাসেলগুলি ইনভলভমেন্ট, এবং সেই হিসাবে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করে, যেমন ফিস্টুলোগ্রাম, এমআরআই, এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড, অথবা অনেক ক্ষেত্রে আমরা যেটা করি এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া, অর্থাৎ অপারেশনের আগে রোগীকে অবশ করে ওই জিনিসটা দেখা হয়। বিভিন্ন রকম ডাই দিয়ে আমরা দেখে থাকি ফিস্টুলা এটা কি সিঙ্গেল ট্র্যাক্ট নাকি মাল্টিপল, সেই হিসাবে এটা আমরা বুঝতে পারি। তখন আমরা নির্ধারণ করি তার অপারেশনটা আসলে কোন ভাবে করলে এটার শতভাগ ঠিক হবে। কারো যদি দেখা যায় একটা জটিল ফিস্টুলা এবং সেটার সিটন অ্যাপ্লিকেশন করতে হবে, স্পিংটার মাসেল ইনভলভমেন্ট, তাকে কিন্তু আমি যদি নরমাল চিকিৎসা করি, লেজারের মাধ্যমে অপারেশন করি, সেটা কিন্তু তার ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। সেই ক্ষেত্রে আমাদের তার ক্ষেত্রে যেই পদ্ধতিটা প্রযোজ্য সেটাই গ্রহণ করতে হবে। আমি বললাম ফিস্টুলার দেখেন অনেক রকম অপারেশনের পদ্ধতি আছে, যেমন ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি, লিফট টেকনিক, ভিডিও অ্যাসিস্টেড অ্যানাল ফিস্টুলার ট্রিটমেন্ট, লেজারের সাহায্যে ফিস্টুলার অপারেশন, তারপর সিটন পদ্ধতি। এখন আমি যদি ফিস্টুলাটা কোন টাইপের এবং কোন চিকিৎসা করলে এটা ভালো হবে সেটা যদি বুঝতে না পারি, অথবা যথাযথ যদি চিকিৎসা না দেই, তখনই কিন্তু এটা বারে বারে হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে আমরা অনেক সময় জটিল ফিস্টুলার অপারেশন করে থাকি বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে 2 বার 3 বার এমনকি 4 বার অপারেশন করে সেটা বিফলে গেছে। তারপরে আমরা অপারেশন করেছি এবং সেই রোগীরাও ভালো হয়েছে। কাজে আমি বলবো ফিস্টুলা অপারেশন করলে ঠিক হবে না, এটা সঠিক না। আপনি যদি যথাযথ একজন অভিজ্ঞ সার্জন যারা এই বিষয়ে কাজ করে থাকেন, আর তারা যদি আপনার ফিস্টুলাটা যথাযথভাবে নির্ণয় করে অপারেশন করেন, তাহলে এটা থেকে ভালো হওয়ার সম্ভাবনা, যদি সহজ ফিস্টুলা হয় আমি বলবো 100% বা 100%, কিংবা যদি জটিল ফিস্টুলা হয় সেটা থেকেও আপনার ভালো হওয়ার সম্ভাবনা 95 ভাগের চেয়েও বেশি। কাজে আমি বলবো হতাশার কিছু নেই, ফিস্টুলা অপারেশন করলে আপনি সম্পূর্ণরূপে ভালো থাকতে পারবেন। অনেকের মনে আরেকটা প্রশ্ন আসে, আমার তো জটিল ফিস্টুলা, এটার অপারেশন করলে আমার কি পায়খানা ধরে রাখতে পারবো, আমার কি এটা একেবারে সেরে যাবে? তাদের উদ্দেশ্যে আমি বলবো ফিস্টুলা যতই জটিল হোক না কেন, চিকিৎসক যদি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আপনার রোগটা সঠিকভাবে নির্ণয় করে থাকেন, যেমন জটিল ফিস্টুলা যদি হয় সেই ক্ষেত্রে আমরা যেমন সিটন পদ্ধতিতে অপারেশন করে থাকি, অনেক ক্ষেত্রে স্টেজ প্রসিডিউর করা হয়, সেই ক্ষেত্রেও আপনার চিকিৎসা করে ভালো হতে পারে। কাজী আপনি ফিস্টুলা ভেবে হতাশ হবেন না। ধন্যবাদ স্যার। সঠিক সময় আসলে সঠিক চিকিৎসাটা দিলেই সেটাকে আসলে প্রতিরোধ করা সম্ভব। স্যার ধন্যবাদ আপনাকে এত ইম্পর্টেন্ট কথা আমাদেরকে বলার জন্য। স্যার আমাদের ছোট একটি বিরতির সময় হয়েছে, স্যার এরপর আমরা আবার আলোচনা করব। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাজ টিভি, রাজ টেলিভিশন নামটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ রাজার টেলিভিশন। আসলেই তো রাজার টেলিভিশনে কারা কাজ করছে, কাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে? ডাক্তারদেরকে নিয়ে, যারা মানুষের জীবনের রাজা। আল্লাহ পাক যাদের মাধ্যমে মানুষের জীবন রক্ষার কাজটি করেন। খুবই সুন্দর একটি উদ্যোগ। যে রাধে সে চুলো বাঁধে, ডাক্তাররা ডাক্তারি করবে, আবার সেটি জানান দেবে সবাইকে। সবাই যদি না জানে ডাক্তাররা কত ভালো কাজ করছে তাহলে তো হলো না। আমি ভালো কাজ করলে অবশ্যই সেটাকে জানান দেব। কেন দেব? যাতে আমার ভালো কাজে অনুপ্রাণিত হয়ে আরও 10 জন ভালো কাজ করেন। রাজ টেলিভিশন দেখবেন, নিয়মিত দেখবেন। লাভ কি? চিকিৎসকদের জানবেন, ভালো মানুষদের জীবন জানবেন, চিকিৎসা সেবা সম্পর্কে জানবেন, চিকিৎসক হতে গেলে কি করতে হবে সেটা জানবেন, চিকিৎসা বিষয়ে পড়াশোনার সুযোগ কিভাবে কোথায় সেটিও জানবেন। অর্থাৎ জীবনের প্রায় সব প্রয়োজনে এই চ্যানেলটি দেখবার অনেক প্রয়োজন। স্বাস্থ্য বিষয়ক
টিভি চ্যানেল রাজ টিভির মঙ্গল কামনা করছি। রাজ টিভির এই স্টুডিওতে এসে আমি যা দেখলাম, এখানে ডাক্তার বাসুদেবের নেতৃত্বে ডাক্তারদের দ্বারা ডাক্তারদেরকে নিয়ে একটি টিভি চ্যানেল যা কথা বলছে ডাক্তারদের সাথে, তুলে ধরছে বিভিন্ন রোগের কথা, চিকিৎসার কথা, কিন্তু এই কথাগুলো হচ্ছে আপনাদের জন্য, যেন চিকিৎসা বিষয়ক জ্ঞানকে এবং একজন ডাক্তারের সাথে আপনাদের সরাসরি সংযুক্তি গড়ে ওঠে এবং চিকিৎসা বিষয়ক জ্ঞানকে সেই ডাক্তার সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের মঙ্গল, সুস্বাস্থ্য এবং যে কোনো রোগের সুসময়ে সঠিক চিকিৎসাই আমাদের উদ্দেশ্য, এবং আমরা চাই যে আমরা প্রতিকার করব যে কোনো রোগকে। রোগ যদি হয়েই যায়, আমরা খুব চট করে সেটাকে সহজে দূর করে দেব, যেন আপনারা একটি রোগমুক্ত সুস্থ জীবন সবসময় আপনারা পান। সেটাই রাজ টিভির উদ্দেশ্য। আমি রাজ টিভির সাথে আছি, তাদের মঙ্গল কামনা করছি এবং আশা করি আমাদের দেশের সকল চিকিৎসকরা রাজ টিভির সাথে থেকে আপনাদের কাছে খুব সহজে চিকিৎসা বার্তা পৌঁছে দেবেন। আপনারাও থাকবেন রাজ টিভির সাথে, সেই কামনা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশের প্রথম অনলাইন স্বাস্থ্য বিষয়ক টেলিভিশন চ্যানেল হচ্ছে রাজ টিভি এবং এই চ্যানেলটি প্রতিনিয়ত উন্নতি করছে। আমি এর আরো উন্নতি কামনা করি এবং আশা করি স্বাস্থ্যসেবা যত এগিয়ে যাবে, রাজ টিভিও তত এগিয়ে যাবে। রাজ টিভির সকল দর্শককে শুভেচ্ছা। দর্শক, ফিরলাম ছোট্ট একটি বিরতির পর। আজকে আমরা কথা বলছি পায়ুপথের বিভিন্ন রোগ নিয়ে। আপনারা দেখছেন রাজ টিভির নিয়মিত আয়োজন কলোরেক্টাল কেয়ার পাওয়ার্ড বাই ডেফলন। চলুন দর্শক, আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম ফিস্টুলা নিয়ে, সেটির চিকিৎসা সম্পর্কে আমরা জানলাম। তো স্যার, আমি এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ফিস্টুলা হলে যে মানুষ ভয় পেয়ে যায়, আমাদের অপারেশন করতে হচ্ছে, তো স্যার এই রোগটা থেকে কি ক্যান্সার হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে কিনা? ধন্যবাদ আপনাকে। ফিস্টুলা থেকে সাধারণত ক্যান্সার হয় না। ফিস্টুলা থেকে যেই প্রবলেমটা হয়, অনেক সময় দেখা যায় আবার ফিস্টুলা হতে পারে অথবা পুজ হয়ে যায়, যেটাকে আমরা পেরিয়ানাল অ্যাবসেস বলে থাকি। কিন্তু ক্যান্সার থেকে ফিস্টুলা হতে পারে। অনেক সময় দেখা যায় অ্যানাল ক্যানালে ক্যান্সার হচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। যখন ক্যান্সারটা দেখা যায় স্পিংটার মাসেলকে ইনভলভ করলো, ওখান দিয়ে একটা নালী হলো বা পুজ হয়ে গেছে, তখন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়। অর্থাৎ ফিস্টুলা, কিন্তু তার আড়ালে তার রোগ থাকতে পারে ক্যান্সার। কাজেই মলদ্বারে যে রোগী হোক না কেন, এই রোগটার ইতিহাস এবং যথাযথ পরীক্ষা না করলে আমরা অনেক ডিজিজই বা অনেক রোগকে শনাক্ত করা থেকে বঞ্চিত হতে পারি। যেমন আমি প্রথমেই শুরুতে যেটা বলছিলাম, ফিস্টুলা হওয়ার একটা কারণ হচ্ছে অ্যানাল গ্ল্যান্ড ইনফেকশন, কিন্তু 10% ক্ষেত্রে এটা টিবির জন্য হতে পারে, অথবা ক্রনস ডিজিজের জন্য হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে। এখন কারো যদি টিবি হয় অ্যানাল ক্যানালে, সেই ক্ষেত্রে তার ফিস্টুলাটা তো অপারেশন করতেই হবে যথাযথ নিয়মে। পাশাপাশি ফিস্টুলাটা আমরা কেটে ফেলার পর ওইটা আবার একটা হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা সেটাতে পাঠাই, এবং ওইটা রিপোর্টে যদি বলে এটা টিবি বা টিউবারকুলোসিস, সেজন্য আমাদের এই নরমাল ফুসফুসে যেমন যক্ষা হয় সেটার জন্য টিবির ওষুধ খায়, তারপরে কমপক্ষে 6 মাস তার টিবির ওষুধ খেতে হয়। আরেকটা ডিজিজ যেটা বললাম, যেটা ক্রনস ডিজিজ, সেই ক্ষেত্রে যদি কারো ফিস্টুলা হয়, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় অপারেশন করি না। ফিস্টুলা হলে অপারেশন করি না, কারণ এটা অপারেশন করলেও এখান থেকে গা শুকাবে না, বারে বারে হতে পারে। কিন্তু ফিস্টুলাটা ক্রনস ডিজিজের জন্য হচ্ছে কিনা সেটা কে আমরা এক্সক্লুড করার জন্য অনেক ক্ষেত্রে একটা কোলোনোস্কোপি করে থাকি। কারণ ক্রনস ডিজিজ আপনার মুখ থেকে পায়ুপথের যে কোনো অংশে হতে পারে। আমরা যদি কোলোনোস্কোপি করি, তাহলে কোলনের অন্যান্য জায়গায়ও এইরকম ক্রনস ডিজিজ থাকতে পারে। ওই রকম সন্দেহ করলে আমরা ওখান থেকে অপারেশনের আগে একটু মাংস পরীক্ষা করে নেই। মাংস পরীক্ষায় যদি ধরা পড়ে না ক্রনস ডিজিজ, সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি না, বিভিন্ন রকম থেরাপি দিতে হয়, ইমিউনোথেরাপি দেই। এবং অনেক ক্ষেত্রে যদি পুজ হয়ে যায়, ক্রনস ডিজিজ ফিস্টুলা হয়ে পুজ হয়ে গেছে, পেশেন্টের প্রচন্ড ব্যথা, সেই ক্ষেত্রে আমরা পুজটা বের করে দিয়ে অনেক ক্ষেত্রে একটা সিটন অ্যাপ্লিকেশন বা সিটন পদ্ধতিতে করে থাকি।
এটা করা হয়। আবার যদি কারো ক্যান্সার হয়ে যায়, সাধারণত ক্যান্সারটা যদি জটিল হয়, অ্যাডভান্স হয়, অর্থাৎ মলদার ধরে আশেপাশের অন্যান্য টিস্যুকেও ধরে ফেলেছে, সেই ক্ষেত্রে ফিস্টুলা হতে পারে। সেটার চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে প্রথম অবস্থায় কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে হয়। যদি স্ফিংক্টার মাসেলটা ইনভলভ করে ফেলে, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে ক্যান্সারের অপারেশন করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা এপিআর করতে পারি, করে থাকি। এখন আবার যদি কারো অ্যাবসেস হয়, যেমন ফিস্টুলা হয়ে অ্যাবসেস হয়ে গেছে, আজকাল দেখা গেছে অ্যাবসেস অপারেশন করার পরে অনেক ক্ষেত্রে বলা হয়, দেখা যায় 20 থেকে 40% ক্ষেত্রে আবার ফিস্টুলা হতে পারে। অ্যাবসেস করার পরে যেন ফিস্টুলা না হয়, যেহেতু অ্যাবসেসটা হচ্ছে অ্যানাল গ্ল্যান্ডে ইনফেকশনের জন্য, সেজন্য আমরা যেটা করে থাকি প্রাইমারি ফিস্টুলেক্টমি। মানে যখন অ্যাবসেসটা হবে, সেটা ফিস্টুলা হওয়ার কোনো সুযোগ দেয় না। ওই অ্যাবসেস নরমাল ড্রেন না করে ফিস্টুলার ট্র্যাকটা আমরা খোঁজার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে আমরা পেয়ে যাই। যেই ক্ষেত্রে আমরা ট্র্যাকটা পেয়ে যাই, কারণ আমরা জানি পেরিয়ানাল অ্যাবসেসে কজ হচ্ছে অ্যানাল গ্ল্যান্ড ইনফেকশন, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় ফিস্টুলোটমি করে দিই, প্রাইমারি ফিস্টুলেক্টমি। এই ক্ষেত্রে অনেক রোগীরই পরবর্তীতে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা কমে যায়। আরেকটা হচ্ছে ক্যান্সারের কথা যেটা বললেন, ফিস্টুলা থেকে বললাম ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ক্যান্সার থেকে ফিস্টুলা হওয়ার সম্ভাবনাটা বেশি। ধন্যবাদ। স্যার, অনেক দর্শকে আমাদের সঙ্গে জয়েন করে ফেলেছেন ইতিমধ্যেই। স্যার, একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি স্যার আপনাকে করছি। উনি বলেছেন, জাকির হোসেন, তিনি বলেছেন যে আমার স্ত্রীর 3 মাস আগে নর্মাল ডেলিভারির মাধ্যমে বেবি হয়। এখন পায়পথের এক পাশ ফেটে গেছে, ছোট ছোট গুটি অনুভব করছেন, ভেজা ভেজা মনে হয়, এবং খাবারের যদি অনিয়ম দেখা দেয় তাহলে সেখান থেকে তার পায়খানাটা স্যার কঠিন হয়ে যায়। তিনি এই জন্য কিছু ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপর স্যার কোনো উন্নতি হচ্ছে না। তো স্যার আপনার কাছে জানতে চাচ্ছেন কি করতে পারেন, এবং উনি কোনো রকম পরীক্ষা কিন্তু এই জন্য করেননি এখন পর্যন্ত। ধন্যবাদ। উনি যেটা বললেন, প্রেগনেন্সিতে যে সমস্যাটা হয়, পায়খানা রাস্তা যদি ফেটে যায়, সেই ফেটে যাওয়া রোগটাকে বলা হয় অ্যানাল ফিসার। এখন অ্যানাল ফিসার যদি বাচ্চা হয়ে যাওয়ার পরও থাকে এবং পেশেন্টের প্রচন্ড মলত্যাগের পর জ্বালা পোড়া করে, সেই ক্ষেত্রে তেমন একটা পুষ্পানি পড়ে না, কিন্তু ভিজা ভিজা থাকতে পারে, কখনো বলে চুলকায়। সেই সমস্যা আমরা ঔষধের মাধ্যমে চেষ্টা করে থাকি। অর্থাৎ রোগীকে পর্যাপ্ত পরিমাণে পানি, শাকসবজি খেতে বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় একটু কুসুম গরম পানিতে বসতে বলি, যেটাকে আমরা হিপ বাথ বা সিজ বাথ বলে থাকি, এবং কতগুলি ওয়েনমেন্ট ব্যবহার করা হয়। এতে যদি তার সেরে যায়, তাহলে অপারেশনের প্রয়োজন হয় না। অ্যানাল ফিসার হলে প্রায় 95% ক্ষেত্রেই বিনা অপারেশনে এটার চিকিৎসা সম্ভব। কিন্তু তার যদি অত্যধিক জ্বালা পোড়া হয়, ওষুধ ব্যবহার করার পরও কমে না, সেই ক্ষেত্রে আমাদের খুবই সিম্পল একটা অপারেশন, যেটাকে আমরা ল্যাটারাল ইন্টারনাল স্ফিংক্টারেটমি বলে থাকি। শরীরের কিছু অংশ অবশ করে আমরা এই অপারেশনটা করে থাকি। তেমন কোনো কষ্ট হয় না, ব্যথা হয় না। অপারেশনটা করার পর রোগীরা একদিন পরই বাসায় চলে যেতে পারে। এই অপারেশনটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, কখনো কখনো জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহার করি। এতে তেমন কোনো কষ্ট নাই। আমাদের অনেক রোগীরা অ্যানাল ফিসারে প্রচন্ড কষ্ট পান, কিন্তু ডাক্তারের শরণাপন্ন হন না। ওনারা মনে করে থাকেন ডাক্তারের কাছে গেলে অপারেশনের কথা বলবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, অ্যানাল ফিসার মানে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে এর কোনো অপারেশনের প্রয়োজন হয় না। এবং যখন আমরা অপারেশন করব, যদি করিও, এ থেকে এটার পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা প্রায় 100%। অনেক রোগীরা আমাদের বলে থাকেন, আমি তো এতদিন ভয়ে ভয়ে আসি নাই, আসলে অপারেশনটা তো কোনো ব্যাপারই না, এটা আগে করে ফেললে তো আমার এতদিন কষ্ট করতে হতো না। একদিন হসপিটালে থেকে 2-1 দিন বাসায় রেস্টে প্রত্যেকটা রোগীরই এই রোগ হলে স্বাভাবিক কাজকর্ম করতে পারে, তেমন কোনো কষ্ট হয় না। ধন্যবাদ।
স্যার সঠিক সময়ে আসলে রোগ নির্ণয় করাটাই অনেক বড় একটা ব্যাপার। স্যার আমি আপনার কাছে জানতে চাইবো যে স্যার এতক্ষণ তো আমরা ফিস্টুলা নিয়ে কথা বললাম, স্যার পায়ুপথের কিন্তু আরো বিভিন্ন রকম রোগ আছে, আপনি একটু আগে আমাদেরকে বললেন। এর মধ্যে স্যার পাইলস একটি রোগ, যেটা আসলে খুবই কমন, অনেকেই বলেন এসেই আপনাদেরকে বলে দেন স্যার আমার পাইলস হয়েছে। তো স্যার সেই সম্পর্কে একটু জানতে চাইবো যে আসলে পাইলস রোগটা কি, এর চিকিৎসা এবং প্রতিকারটা কিভাবে করতে হয়। হ্যাঁ, ধন্যবাদ। মানে সবচেয়ে একটা কমন যে কমন কথাটা একটি রোগ, সেটা জি। হচ্ছে পাইলস হয়েছে। পাইলস। এখন পাইলস যদি কারো হয়ে থাকে, তার দেখা যায় মলদ্বার দিয়ে রক্ত যায় রক্তচাপ। এবং তাজা রক্ত যায়। অনেকে বলে থাকেন মুরগি জবাই করলে যেমন রক্ত যায় ঠিক সেই রকম ভাবে রক্ত যায়, অথবা তীরের বেগে রক্ত যায়, কেউ বলে ফুটা ফুটা রক্ত যায়। এই রকম যদি কারো, এর সাথে সাধারণত তেমন ব্যথার ইতিহাস থাকে না। পাইলস আবার বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন প্রথম ডিগ্রি, দ্বিতীয় ডিগ্রি, তৃতীয়, চতুর্থ, এবং কতগুলো হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড। এখন কারো যদি প্রথম ডিগ্রি পাইলস হয়, সেই ক্ষেত্রে সাধারণত রক্ত যাবে, ব্যথা থাকবে না। দ্বিতীয় ডিগ্রি হলে রক্ত যাওয়ার পাশাপাশি মলত্যাগের সময় ভিতর থেকে একটু মাংস বের হবে, আবার ভিতরে ঢুকে যাবে। তৃতীয় ডিগ্রি যদি পাইলস হয়, আর সেই ক্ষেত্রে যে জিনিসটা বের হবে মলত্যাগের সময় সেটা চাপ দিয়ে ঢুকে দিতে হবে। আর চতুর্থ ডিগ্রির ক্ষেত্রে সেটা আর ঢুকবে না। তৃতীয় এবং চতুর্থ ডিগ্রির ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। কিন্তু প্রথম ডিগ্রি পাইলস যদি হয়, তার অপারেশন লাগে না, শুধুমাত্র ঔষধ, নিয়ম কানুনের মাধ্যমে সেটা থেকে পরিত্রাণের সম্ভব। কারো কারো ক্ষেত্রে যদি ওষুধ খাওয়ার পরও না কমে, এটার ক্ষেত্রে আমরা অত্যাধুনিক অনেক চিকিৎসা করে থাকি, যেমন ইনজেকশন, স্ক্লেরোথেরাপি দিতে পারি। যেখান থেকে রক্ত যাচ্ছে বা যেটা বের হয়ে যাচ্ছে সেখানে আমরা রিং লাইগেশন করতে পারি, বা আজকাল লঙ্গ অপারেশন করে থাকি, বা লেজারের মাধ্যমে অপারেশন করে থাকি। এই সমস্ত কাজ করি, রোগীরা ভালো থাকতে পারে। কারণ পাইলস একটা কোনো একটা জটিল বিষয় না। এটা থেকে আমরা নিয়ম কানুন মেনেই প্রায় 90% ক্ষেত্রে আমরা ভালো থাকতে পারি। অনেকে পাইলসের কথা শুনি খুব ভয় পায়, আমাদের কাছে আসেন না। অনেকে বিভিন্ন কবিরাজ বা হেকিমি চিকিৎসকের কাছে যান। তারা যে যে ভুলটা করেন, অনেক ক্ষেত্রে তাদের দেখা যায় মলদ্বারে বিভিন্ন রকম অ্যাসিড জাতীয় পদার্থ ওনারা লাগিয়ে দেন, এতে করে মলদ্বারটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় তার অ্যানোপ্লাস্টি, যদি অনেক পরিমাণ পায়খানা রাস্তা চিকন হয়ে যায় অ্যাসিড লাগানোর জন্য, সেই ক্ষেত্রে আরো বড় অপারেশনের প্রয়োজন হয়। আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের বলবো, পাইলস একটা সাধারণ রোগ। এটা ঔষধ এবং কিছু নিয়ম কানুনের মাধ্যমে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি। অপারেশনের প্রয়োজন শুধুমাত্র 5% রোগীদের ক্ষেত্রে। কাজে আপনারা অহেতুক ভয় না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটা সঠিক চিকিৎসা নেবেন। ধন্যবাদ। এবং বর্তমানে স্যার পায়ুপথের যে রোগগুলো, এগুলো সকল চিকিৎসাই কিন্তু আমাদের দেশে সম্ভব, আমরা করে থাকি। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা জানলাম। স্যার অনুষ্ঠানের সময় প্রায় শেষ, শেষ মুহূর্তে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন এবং উপস্থাপনা করার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, পায়ুপথে যে ক্যান্সার রয়েছে, অনেকে হয়তো চিন্তা করেন ক্যান্সার, আমরা কার কাছে যাব? এই করোনার সময় কি এই ক্যান্সারের চিকিৎসা হচ্ছে? চিকিৎসকরা কি করছেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, ক্যান্সার চিকিৎসা হয় এবং চিকিৎসা করলে এটা থেকে আপনি সম্পূর্ণরূপে ভালো হতে পারেন, এটার জন্য যদি যথাযথ চিকিৎসা করা হয়। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মেনটেন করি, এটা যেমন সার্জন যারা রয়েছে তারা করবে, এবং এর পাশাপাশি ক্যান্সার বিশেষজ্ঞ যারা বিভিন্ন ঔষধ দিয়ে থাকেন তাদের, এবং এটা রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, অর্থাৎ ক্যান্সার চিকিৎসাটা হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটাকে বলা হয় এমডিটি। এটা যেমন একজন সার্জন বা অন্যান্য চিকিৎসক সবার ভূমিকা রয়েছে। আমাদের কাছে ক্যান্সারের রোগীরা যখন আসেন, তাদের ইতিহাস নিয়ে বিভিন্ন পরীক্ষা করে আমরা সবসময় চিন্তা করি এই ক্যান্সারের অপারেশনটা কোন ভাবে করলে রোগীটা বিশেষ উপকার পাবে। অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা বিভ্রান্ত হন, আমাদের প্রশ্ন করে থাকেন। আমরা ক্যান্সারের চিকিৎসার জন্য একজন ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন থেরাপি দিতে, আরেকজনের কাছে গেলাম, উনি বললেন অপারেশন করতে। আসলে আমি জিনিসটা কি করব? এটার চিকিৎসা কি আমাদের দেশে হয় নাকি আমার জন্য বিদেশে যেতে হবে? এটার অপারেশন করলে কি আমি ভালো হব নাকি আমার মারা যাব?
অনেকে মনে করে থাকেন না ক্যান্সার যখন হয়ে গেছে আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না, এটার চিকিৎসা করে আমার লাভ কি। তাদের উদ্দেশ্যে আমি সর্বশেষ যেটা বলতে চাই, আজকাল আমরা এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটার মাধ্যমে অত্যন্ত দক্ষ টিমের সাহায্যে আমরা এই ক্যান্সারের চিকিৎসা করে থাকি। এই চিকিৎসার জন্য আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। আবার ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অনেকে, যেটা রেকটাল ক্যান্সার, অনেকে মনে করে থাকেন আমার পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগিয়ে দিবে। আমি বলবো অনেক ক্ষেত্রে আমাদের কোনো স্থায়ীভাবে ব্যাগ লাগানোর প্রয়োজন নেই। আপনার ক্যান্সারটা যদি প্রাথমিক অবস্থায় থাকে, মলদ্বার থেকে কিছুটা উপরে থাকে, সেই ক্ষেত্রে আমরা স্টেপলারের মাধ্যমে অপারেশন করে আপনার মলদ্বারটা সঠিক জায়গায় রেখে আমরা অপারেশন করতে পারি। উন্নত বিশ্বে যেভাবে মাল্টিডিসিপ্লিনারি টিম ক্যান্সারের চিকিৎসা করে থাকে, আমরাও সেই একইভাবে চিকিৎসা করে থাকি। এবং এ থেকে আপনার যদি সঠিক চিকিৎসাটা দেয়া হয়, এটা থেকে আপনার ভালো হওয়ার সম্ভাবনা অনেক দিন। অনেক রোগীরা দেখা গেছে 15 বছর 20 বছর এই রেকটাল ক্যান্সার অপারেশন করার পর সম্পূর্ণভাবে আপনার ভালো আছে, তারা পায়খানার রাস্তা দিয়ে পায়খানাও করতে পারছে, তাদের কাজকর্ম চাকরি করছে। এটার জন্য আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। এই করোনার সময়ও যেমন জরুরি অপারেশন আমরা ক্যান্সার অপারেশনগুলি করে থাকি যথাযথ আমাদের নিরাপত্তা রেখে। কাজে আপনাদের হতাশার কিছু নেই। ক্যান্সারের চিকিৎসা হচ্ছে সার্জন, ক্যান্সার স্পেশালিস্ট সবগুলির সমন্বয়, যেখানে আপনার একটা বিশেষ টিম আপনার সমস্ত কিছু দেখে নির্ণয় করে চিকিৎসা করে থাকেন। তাদেরই শরণাপন্ন হয়ে আপনি সঠিক চিকিৎসাটা পেতে পারেন। কাজেই ভয়ের কিছু নেই, হতাশা নেই। ক্যান্সার মানে মৃত্যু নয়, ক্যান্সারের সঠিক চিকিৎসা রয়েছে, এটা বলি আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাজ টিভিকে, ধন্যবাদ সার্ভিয়ারকে এবং ডেফলন 1000কে এত সুন্দর একটি প্রোগ্রাম এর আয়োজন করার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। সময় শেষ হয়ে এলো, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রাজ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please